শর্টগুলো আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে আলোচনা করব। দেখো, ফরাসি বিপ্লব কবে সংগঠিত হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে। সেই সময় কে ছিল? ষোলশলী ছিল। যে ষোলশলী সিংহাসনে বসেছিল কবে? 1774-এ। ষোলশলী এর কোন রাজতন্ত্রের ছিল? পূর্ব রাজতন্ত্রের। পূর্ব রাজতন্ত্রের আরও কিছু রাজার নাম আছে: চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই। এদের সম্পর্কে কী কী শর্ত করতে হবে? চতুর্দশ লুই আমি রাষ্ট্র বলেছিলেন উক্তি। পঞ্চদশ লুই কী বলেছিল? আমার পরে আসছে মহাপ্রলয়। এছাড়াও তিনি নিজেকে প্রজাপতি রাজা এমনভাবে বিলাসপূর্ণভাবে জীবনযাপন করতেন, তা থেকে প্রজাপতির মতো উঠতো সবসময়, তা থেকে বলা হয় প্রজাপতি রাজা। ষোড়শ লুই আমি যা ইচ্ছা করি তাই আইন, তার স্বৈরাচারিতার প্রমাণ হয়। এই সরলা আসতে পারে কে কী উক্তি করেছিল এবং প্রজাপতি রাজা কাকে বলা হয়। ফরাসি বিপ্লব হয়েছিল কবে? 1789-এ। ফরাসি বিপ্লবকে প্রথম কারা করেছিল? ফরাসি রাজার বিরুদ্ধে বিদ্রোহ কারা করেছিল? অভিজাতরা। রাজার বিরুদ্ধে বিদ্রোহ প্রথম কারা করেছিল? অভিজাতরা প্রথম বিদ্রোহ করেছিল। এই অভিজাত বিদ্রোহ, এই কথাটা প্রথম কে বলেছিল? মাতিয়ে। ফরাসি বিপ্লবকে অভিজাত বিদ্রোহ কথাটা কে বলেছিল? ঐতিহাসিক মাতিয়ে। ঠিক তেমনি অভিজাত বিপ্লব কথাটা বলেছিল ঐতিহাসিক লেফেবর। তাহলে এই পোর্শন থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, ফরাসি বিপ্লব কবে হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে। এবং ফরাসি বিপ্লব কার সময় হয়েছিল? ষোড়শ লুই। ষোড়শ লুই কোন রাজতন্ত্রের ছিল? পূর্ব রাজতন্ত্রের। তিনি কবে সিংহাসনে বসেন? 1774-এ। ফরাসি বিপ্লবের দুটো নাম কি? অভিজাত বিদ্রোহ, অভিজাত বিপ্লব। অভিজাত বিদ্রোহ প্রথম কারা বিদ্রোহ করেছিল? অভিজাতরা। অভিজাত বিদ্রোহ কে বলেছেন? মাতিয়ে। অভিজাত বিপ্লবকে বলেছেন লেফেবর। পূর্ব রাজতন্ত্রের তিনজন বিখ্যাত শাসক: চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই। তিনজনের উক্তি: চতুর্দশ লুই আমি রাষ্ট্র, পঞ্চদশ লুই আমার পরে আসছে মহাপ্রলয় প্রজাপতি রাজা, ষোড়শ লুই আমি যা ইচ্ছা করি তাই আইন। ষোড়শ লুইয়ের কিছু অর্থমন্ত্রীর নাম আমাদের জানতে হবে: তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়া। এই চারটা অর্থমন্ত্রী পরপর নাম দেওয়া আছে। প্রথমে তুর্গো, তারপর নেকার, তারপর ক্যালন, তারপর ব্রিয়া। এর মধ্যে ক্যালন সম্পর্কে বিখ্যাত একটু মনে রাখবে যে অবাধ বাণিজ্যের কথা তিনি বলেছিলেন। ঠিক আছে, ক্যালন। তাহলে যদি বলে যে ক্যালনকে, ষোড়শের অর্থমন্ত্রী তুর্গকে, ষোড়শের অর্থমন্ত্রী নেকারকে, ষোড়শের অর্থমন্ত্রী, এভাবে শর্ট আসতে পারে। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে যদি আমরা তাকাই, বিপ্লবের আগের ফ্রান্স, তাহলে দেখতে পাবো দুটো বিখ্যাত উক্তি আছে ফ্রান্স সম্পর্কে। ফ্রান্সকে বলা হয়েছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। কে বলেছিল? অ্যাডাম স্মিথ। কে বলেছিল? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ সংক্রান্ত আমরা দেখতে পাবো তার গ্রন্থের নাম কি? ওয়েলথ অফ নেশনস। এবং এই অ্যাডাম স্মিথ ছিল ফিজিওক্র্যাট, যে মার্কেন্টাইল বাদ থেকে যে ধর্মটা আসছে, যেখানে অবাধ বাণিজ্যের কথা বলা হয়েছিল, সেই ফিজিওক্র্যাট মতবাদ জানছি আমরা। ভ্রান্ত অর্থনীতি জাদুঘর ফ্রান্সকে কে বলেছিল? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের লেখা গ্রন্থের নাম কি? ওয়েলথ অফ নেশনস। তিনি ছিলেন কি? ফিজিওক্র্যাট মতবাদের একজন প্রবক্তা, এবং তিনি অবাধ বাণিজ্যের কথা বলেছিলেন। তারপরে এছাড়াও ফ্রান্সকে বলা হয়েছে রাজনৈতিক কারাগার। তখন ফ্রান্সে কোনো রাজনৈতিক স্বাধীনতা থাকেনি, তাই ভলতেয়র এটাকে রাজনৈতিক কারাগার বলেছে। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের কিছু কর সম্পর্কে আলোচনা করতে হবে। এই করগুলোর মধ্যে কয়েকটা প্রত্যক্ষ কর আছে, কতগুলো পরোক্ষ কর আছে। এখানে দেখা যাচ্ছে ডিটি, ডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ এগুলা প্রত্যক্ষ কর। ভিটিংহামে, ক্যাপিটেশন, টাইলে, গ্যাবেল, টাইট, করবি, এইডস, ট্রফি বা টোল, বানালিতে, পেঁয়াজ, সস, এই করগুলো সম্পর্কে শর্টে জানতে হবে। গ্যাবেল কি? লবণ কর। ভিটিংহামে কি? আয় কর। ক্যাপিটেশন উৎপাদন কর। টাইলে ভূমি কর। টাইট ধর্মকর, যা চার্চকে দিতে হতো। করবি কি? বেকার শ্রম, যেটা সামন্তবাবুকে দিতে হতো। এইডস মদ এবং তামাকের উপর দিতে হতো কর। ট্রফি বা টোল, টোল ট্যাক্স বলে পরিবহন। বানালিতে কি? উৎপাদন কর। দেখো উৎপাদন কর দুটো আছে, ক্যাপিটেশনও হয়, বানালিতে হয়, কিন্তু নর্মালি যদি উৎপাদন কর বলে ক্যাপিটেশনটি লিখবে। পেঁয়াজ কি? সেতু, পথঘাটের ওপর নির্মিত কর। সস কি? শিকার করতে গেলে যে কর দিতে হতো, সেটা হচ্ছে সস। এটা খাবার সস নয় কিন্তু। সবচেয়ে এবার আমরা যা জানছি যে ফরাসি বিপ্লবের তিনটা স্ট্রাকচার সম্পর্কে। সমাজ কাঠামো, যার প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায়। প্রথম সম্প্রদায় কারা ছিল? যাজক। দ্বিতীয় সম্প্রদায় কারা ছিল? অভিজাত। তৃতীয় সম্প্রদায় কারা ছিল? বুর্জোয়া, কৃষক, শ্রমিক, শিক্ষক, ডাক্তার, উকিল, বিভিন্ন ছিল। যাজকরা ছিল সবচেয়ে সুবিধাভোগী শ্রেণী। অভিজাতরা ছিল কি? শুধু সুবিধাভোগী। আর সুবিধাহীন ছিল কারা? এই তৃতীয় সম্প্রদায়। এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কারা একটু উন্নত ছিল? বুর্জোয়ারা। আর এই বুর্জোয়ারাই ছিল তৃতীয় সম্প্রদায়ের মুখপত্র। মনে রাখবে, এই বুর্জোয়ারা ছিল কি? তৃতীয় সম্প্রদায়ের মুখপত্র। এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে আমরা দেখতে পাবো সাকুলতদের, যে সাকুলতদের বলা হয় চালচুলোহীন ভবঘুরে। কী বলা হয় এদেরকে? চালচুলোহীন ভবঘুরে বলা হয়। এছাড়া অভিজাতদের দুটো ভাগ দেখতে পাবো, একটা বংশানুক্রমিক, একটা বংশানুক্রমিক নয়। এখানে লেখাটা একটু ভুল আছে, বংশানুক্রমিক আর একটা বংশানুক্রমিক নয়। যেটা বংশানুক্রমিক সেটাকে বলা হয় নোবিলিটি অফ দ্য সোর্ট, আর যেটা বংশানুক্রমিক নয় পোশাকি অভিজাত। মানে ধরো কেউ যোগ্যতার বলে অভিজাত হয়েছে, বড় লোক হয়েছে, সেটাকে বলা হয় পোশাকি অভিজাত। আর ধরো কেউ জন্মগতভাবে, মানে তার বাবা ছিল অভিজাত, সেও অভিজাত হয়েছে, তো সেরকম জন্মগত বা বংশানুক্রমিক যদি হয় সেটাকে বলা হয় নোবিলিটি অফ দ্য সোর্ট। আর যদি বংশানুক্রমিক না হয় তাহলে সেটাকে বলা হয় পোশাকি অভিজাত।
এবার দেখতে পাবো আমরা ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা সম্পর্কিত কিছু শর্ট। তার আগে দেখলি ফরাসি বিপ্লবের আদর্শ কী কী? সাম্য, মৈত্রী, স্বাধীনতা, যেটা দিয়েছিলেন কে? রুশো। তাহলে ফরাসি বিপ্লবের তিনটা আদর্শ কী কী? সাম্য, মৈত্রী, স্বাধীনতা, যেটা দিয়েছিলেন কে? রুশো। এই রুশো সম্পর্কে আমরা যদি দেখি তাহলে রুশোই প্রথম গণতন্ত্রের ধারণা দিয়েছিলেন, মানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, এবং তাই থেকে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বা ফরাসি বিপ্লবের জনক বলা হয়। এবং এই রুশোর লেখা দুটো বিখ্যাত গ্রন্থ কি? সামাজিক চুক্তি, অসাম্যের সূত্রপাত। সামাজিক চুক্তি গ্রন্থটাকে আমরা কি বলি? বিপ্লবের বাইবেল। তাহলে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় কাকে? সামাজিক চুক্তি। যেমন 80 দলের বাইবেল বলা হয় মেইন ক্যাম্পকে, তেমনি ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় কাকে? সামাজিক চুক্তি গ্রন্থটাকে। এছাড়াও তার আরেকটা গ্রন্থের নাম অসাম্যের সূত্রপাত। তাহলে রুশো সম্পর্কিত আমাদেরকে কী জানতে হচ্ছে? প্রত্যক্ষ গণতন্ত্রের ধারণা দিয়েছিল, ফরাসি বিপ্লবের তিনটা আদর্শের কথা বলেছিল, তাই তাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। তার লেখা গ্রন্থগুলোর নাম কি? তার মধ্যে একটা গ্রন্থকে বিপ্লবের বাইবেল বলা হয়। ভলতেয়র সম্পর্কে আমরা জানতে হবে তার প্রকৃত নাম কি? ফ্রাঁসোয়া মারি আরুয়ে। তার প্রকৃত নাম কি? ফ্রাঁসোয়া মারি আরুয়ে। এটা হচ্ছে চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে। ভলতেয়র সম্পর্কিত দুটো গ্রন্থ, কাঁদিদ দার্শনিকদের অভিধান, কাঁদিদ দার্শনিকদের অভিধান। মন্তেস্কু প্রথম নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা কে বলেছিলেন? মন্তেস্কু। নিয়মতান্ত্রিক, রাজাকে বিভিন্ন রাজতন্ত্র থাকবে কিন্তু সেটা নিয়মের বেড়া চলে, রাজাকে কিছু নিয়ম মেনটেন করে রাজতন্ত্র শাসন করতে হবে, সেটাকে বলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এটা প্রথম কে বলেছিল? মন্তেস্কু। এছাড়াও তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেছিলেন, মানে বিভিন্ন দপ্তরে ক্ষমতা ভাগ করে দেওয়ার কথা বলেছিলেন। দ্য স্পিরিট অফ লজ, দ্য পার্সিয়ান লেটার্স তার লেখা গ্রন্থের নাম। ডেনিস দিদের ওডি এলেম্বার্ট, এনারা কী করেছিলেন? 17 খণ্ডে বিশ্বকোষ রচনা করেছিলেন। 17 খণ্ডে বিশ্ব রচনা করেছিল ডেনিস দিদেরও ওডি এলেম্বার্ট। এছাড়াও লাস্টে আমরা দেখতে পাবো ফিজিওক্র্যাট, যেটা একটু আগেই জানলাম। ফিজিওক্র্যাট মতবাদের প্রবক্তাকে অ্যাডাম স্মিথ, এবং এই দলের একজন সমর্থক বা আরও বলা যেতে পারে বিখ্যাত নেতা বা বিখ্যাত সমর্থকই বলছি আমরা ভালোভাবে, এটাই কুইজনে বা কেনে, যার লেখা গ্রন্থের নাম ডিয়াবলো ইকোনমিক। ডিয়াবলো। যেমন প্রথমে আসছি যে ভার্সাই শহরে জাতীয় সভা বা স্টেটস জেনারেল অধিবেশন ডেকেছিলেন রাজা সরস্বতী 1789 খ্রিস্টাব্দের 5ই মে। 175 বছর পর এই জাতীয় সভার অধিবেশন ডাকা হয়েছিল। এরপরে আমরা দেখতে পাবো মিরাবো আবেসিয়াস লাফায়েতের তৃতীয় সম্প্রদায়ে যোগদান করছেন তারা, এবং প্যাট্রিয়াটিক পার্টি গঠন করছেন এবং নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? প্রথমে স্টেট জেনারেল অধিবেশন ডাকছেন 1889 5ই মে, তারপরে 1889 17ই জুন। দেখো একের পরে ঘটনা, ঠিক আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি মিরাবো আবেসিয়াস লাফায়েত তৃতীয় সম্প্রদায়ে যোগ দিচ্ছে, প্যাট্রিয়াটিক পার্টি গঠন করছে এবং নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করছে। এই ঘটনাটাকেই ফরাসি বিপ্লবের একটা ক্ষুদ্র চিহ্ন বা প্রতীক বলেছিলেন ঐতিহাসিক গ্র্যান্ড ও টেম্পলরি, ঠিক আছে। এবং এখানে দেখতে পাবো যে আবেসিয়াসের লেখা একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে এসে অ্যান্ড প্রিভিলেজেস। এসে অ্যান্ড প্রিভিলেজেস এই গ্রন্থের নাম। এখানে কোশ্চেন পরে আবেসিয়াসের লেখা গ্রন্থের নাম এসে অ্যান্ড প্রিভিলেজেস। এরপরে পাবো আমরা টেনিস কোর্টের শপথ। এটা সম্পর্কে 4 নোট তো তোমরা করেইছ। 1789 খ্রিস্টাব্দের 20 জুন এটা হচ্ছে টেনিস কোর্টের শপথ। এই টেনিস কোর্টের শপথের পর টেনিস কোর্টের সাফল্য যখন পেল তখন বুর্জোয়া বিপ্লব, যেটাকে আমরা নামকরণ করেছিল ঐতিহাসিকরা, সেটা কি বলা হয়? বুর্জোয়া বিপ্লব। এটা কবে হয়েছিল? 27শে জুন। টেনিস কোর্টের সাফল্যের পর 27শে জুন, মনে রাখবে এটা তারিখটা। এবার আসছি বাস্তিল দুর্গের পতন। এবার ধীরে ধীরে ফরাসি বিপ্লব এগোচ্ছে, বাস্তিল দুর্গের পতন ঘটাচ্ছে, যেটাকে স্বৈরতন্ত্রের প্রতীক বলে মানা হতো। সেই বাস্তিল দুর্গের গভর্নর ছিলেন তখনকে দোলুনে, ছিলেন বাস্তিল দুর্গের গভর্নর। এবং সেই সময় জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়েছিল কার নেতৃত্বে? লাফায়েতের নেতৃত্বে গঠিত হয়েছিল জাতীয় রক্ষী বাহিনী। এবং 14ই জুলাই বাস্তিল দুর্গের পতন হয়েছিল। এই দিনটাকে পৌর বিপ্লবও বলা হয়। আবার এই 14ই জুলাই দিনটাকে ফরাসি জাতীয় দিবস হিসাবে আজও ফ্রান্স পালন করে। এই 14ই জুলাই দিনটাকে তাদের মুক্তির দিবস হিসাবে পালন করে বা জাতীয় দিবস হিসাবে পালন করে ফ্রান্স। তারপরে আমরা দেখতে পাবো এইখানের ব্যাপারটা, কিন্তু সেটা আমি আগে লিখেছি, এখানে দেখে নাও। জাতীয় সভা, যেটা সংবিধান সভায় রূপান্তর হচ্ছে কবে? 1789 খ্রিস্টাব্দের 9ই জুলাই, যদিও এই তারিখটার আগেই হচ্ছে, ঠিক আছে। এই জাতীয় সভা বা সংবিধান সভা কিছু কাজ করছে, সেই কাজগুলো আমরা দেখব। প্রথমত হচ্ছে 83টা ডিপার্টমেন্টে ফ্রান্সকে ভাগ করছে। সামন্ততন্ত্রের বিলুপ্তি করছে 4ই আগস্ট থেকে 11 আগস্টের মধ্যে। ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করছে 26শে আগস্ট। পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা, যেটাকে আমরা বলি, কারণ ব্যক্তি ও নাগরিকের যখন ফ্রান্সে ব্যক্তি এবং নাগরিকের অধিকার প্রতিষ্ঠা পাইল তখন পুরাতনতন্ত্র অর্থাৎ যাজকতন্ত্র, পোপতন্ত্র, সামন্ততন্ত্র এদের আর কোনো অধিকার থাকল না। তাই বলা হচ্ছে সেটাকে তো আমরা পুরাতনতন্ত্র বলে চিনি, যে যাজকদের আধিপত্য, অভিজাতদের আধিপত্য। সেই পুরাতনতন্ত্রের কী হলো? মৃত্যু পরোয়ানা। মানে এই ঘটনাটাকে বলা হয় পুরাতনতন্ত্রের মৃত্যু ঘটিল। সেটাকে কে বলেছিল? ঐতিহাসিক ওলার। এছাড়াও এই জাতীয় সভা কী করেছিল? এসআইন নামক কাগজের নোট বা মুদ্রা চালু করেছিল এই ফরাসি সংবিধান সভা।
তাহলে ফরাসি সংবিধান সভা এই জাতীয় সভাটা সংবিধান সভা রূপান্তর কবে হয়, এটার কী কী কাজ দেখতে পাচ্ছি। সামন্তন্ত্রের বিলোপ, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা, তারিখগুলো দেখে নেবে। সবই 1789, এটা 4ই আগস্ট, 26 আগস্ট, যেটাকে আমরা বলছি পুরাতন্ত্রের মৃত্যু পরোয়ানা, যেটাকে কোন ঐতিহাসিক বলছেন, ঐতিহাসিক ওলার, এবং কাগজ নোট বা এসএনএট চালু করছে। এরপর আমরা দেখতে পাবো কি রাজাকে টেম্পল দুর্গে বন্দী করা হচ্ছে, যে ঘটনাটাকে আমরা বলছি দ্বিতীয় ফরাসি বিপ্লব। এটাকে কে বলছেন দ্বিতীয় ফরাসি বিপ্লব? ঐতিহাসিক লেফেভর এই ঘটনাকে বলছে দ্বিতীয় ফরাসি বিপ্লব। 1792-এর 10ই আগস্ট এই রাজাকে টেম্পল দুর্গে বন্দী করা হয়েছিল। তাহলে দ্বিতীয় ফরাসি বিপ্লব কবে হয়েছিল? একই 1792 10ই আগস্ট। এরপরে কী হয়, জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কী করে, যেখানে তার মধ্যে যার শাসন প্রতিষ্ঠা হয়, কারণ রাজাকে দুর্গে বন্দী করা হয়েছে। রায়তন্ত্রের উচ্ছেদ হয়ে গেছে 1792-এ, ফলে রায়তন্ত্রের উচ্ছেদে ক্ষমতা পেয়েছে জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন। যে জাতীয় মহাসভা ন্যাশনাল কনভেনশনের মধ্যে দুটো দলের প্রতিনিধি ছিল, জেকোবিন ছিল আর জিরোন্দিস ছিল। জেকোবিন, জিরোন্দিস। এর মধ্যে জেকোবিনরা দাবি তুলছিল যে রাজার মৃত্যুদণ্ড, এবং জিরোন্দিসরা রাজার মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। প্রবল বিরোধিতা সত্ত্বেও একসময় কী করা হয়, রাজতন্ত্রের উচ্ছেদ তো হলোই, জাতীয় মহাসভা করেছিল, এবং ষোলশোলের মৃত্যুদণ্ড দেওয়া হলো বা প্রাণদণ্ড দেওয়া হলো কবে? 1789-এর 21শে জানুয়ারি। কার প্রাণদণ্ড দেওয়া হলো? ষোলশোলের। কে দিল? জেকোবিন দল, কারণ জেকোবিন দলে এটার সমর্থন তুলেছিল। ন্যাশনাল কনভেনশনে তাহলে কারা কারা আছে? জেকোবিনরাও আছে, জিরোন্দিসরাও আছে। এটা সময়কাল 1792 থেকে 1795 সময়কালে এই জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশনের শাসনকাল। ঠিক আছে, এই জাতীয় মহাসভা ন্যাশনাল কনভেনশন কী করলো? এমিগ্রি, মানে যারা দেশ থেকে অভিজাত, যেসব অভিজাতগুলা দেশ ত্যাগ করে চলে গিয়েছিলেন, সেই এমিগ্রি বা দেশ থেকে অভিজাতদের জমিটাকে কী করলেন? বাজেয়াপ্ত করলেন, যেটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো দশম চার্লস আবার ফিরিয়ে আনবেন। ঠিক আছে, তো এই এমিগ্রি কাদের বলা হয়? দেশ থেকেই অভিজাতদের বলা হয় এমিগ্রি। ষোলশোলের প্রাণদণ্ড সালটা একটু ভালো করে দেখে নেবে। ষোলশোলের প্রাণদণ্ড 1793-এর 21শে জানুয়ারি। লাস্ট পার্টে আমরা দেখতে পাবো যে যখন ষোলশোলের প্রাণদণ্ড হয়, রায়তন্ত্রের উচ্ছেদ হয়, তার আগে থেকেই বিপ্লব বিরোধী একটা হস্তক্ষেপ শুরু হয়েছিল। বিপ্লব বিরোধী হস্তক্ষেপ মানে কি? ফরাসি বিপ্লবের বিরোধী যে হস্তক্ষেপগুলা, ফরাসি বিরোধী হস্তক্ষেপগুলো আমরা কী কী দেখাবো? 3টা ঘোষণা আমরা দেখতে পাবো। একটা পাদুয়ার ঘোষণা, একটা পিলনিজের ঘোষণা, আর একটা ব্রান্সউইক ঘোষণা। এগুলো পরে তোমাদের যে কে ঘোষণাটা করেছিল এবং কবে হয়েছিল দেখে নাও। 91, 91, 92 এরকমভাবে মনে রাখবে। পাদুয়ার ঘোষণা, পিলনিজের ঘোষণা, প্রথমে পয়েরগুলো আছে, তারপরে ব্রান্সউইক ঘোষণা। তাহলে 1791, 1791, 1792। পি দিয়ে যেগুলো আছে সেগুলো 1791, আর 92 হচ্ছে ব্রান্সউইক ঘোষণা। পাদুয়ার ঘোষণা কে জারি করেছিল? অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড। সবগুলোই বিপ্লব বিরোধী, অর্থাৎ ষোলশোলিকে সমর্থন করছে। ষোলশোলিকে সবাই, এরা সবাই কী করছে? ষোলশোলিকে সমর্থন করছে এবং বিরোধিতা করছে কার? বিপ্লবের। পিলনিজের ঘোষণা, প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক। পিলনিজের ঘোষণা কে করছেন? প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক। ব্রান্সউইক ঘোষণা কে করছেন? 1792-এ প্রাশিয়ার সেনাপ্রধান, মনে রাখবে প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক। ঠিক আছে, প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক। তাহলে 3টা ঘোষণা দেখতে পেলাম, পাদুয়ার ঘোষণা, পিলনিজের ঘোষণা, ব্রান্সউইক ঘোষণা। পাদুয়ার ঘোষণা কবে জারি হচ্ছে? 1791-এ অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড। পিলনিজের ঘোষণা প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক, এখানে কিন্তু অস্ট্রিয়ার রাজাও ছিল। 1791-এ পিলনিজের ঘোষণা। ব্রান্সউইক ঘোষণা 1792-এ প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক। এরপর আমরা দেখতে পাবো ন্যাশনাল কনভেনশন শাসনকালগুলো ধীরে ধীরে কীভাবে যাচ্ছে। 1792 থেকে 95 ন্যাশনাল কনভেনশন। এই ন্যাশনাল কনভেনশনের মধ্যেই পড়ে যাচ্ছে কি? সন্ত্রাসের শাসন বা জেকোবিন শাসন, যেটাকে আমরা লাল সন্ত্রাস বলে চিনি। কারণ রোবসপিয়ার, হিবার দাতো, বিশেষ করে রোবসপিয়ার কী করে না, বিপ্লব বিরোধী যারা তাদেরকে কি করে? হত্যা করতে থাকে। গিলোটিন একের পর এক রাজাকেও হত্যা করা হয়। সো এই জায়গাটাকে আমরা কি বলি? রক্তারক্তি কাণ্ড বলেই এটাকে বলা হয় লাল সন্ত্রাস, আর এটাকে বলা হয় সন্ত্রাসের শাসন, যার প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন? রোবসপিয়ার। ঠিক আছে, এই ন্যাশনাল কনভেনশনের শাসনের পরেই আসে, দেখো সালটা দেখো 1792 থেকে 95। সন্ত্রাস শাসনের সালটা দেখে নেবে, এর মধ্যেই আসে কিন্তু 1793-এর 2 জুন থেকে 1794 27 জুলাই। এই দুটো একই মধ্যে পড়ছে বলে এদেরকে একই বক্সে রাখা হয়েছে, কিন্তু পরে হচ্ছে তার জন্য এরভাবে দেওয়া হয়েছে। এরপরে দেখো 95 শেষ হচ্ছে ন্যাশনাল কনভেনশনের শাসন, এবং ডাইরেক্টরি শাসন শুরু হচ্ছে কবে? 95 থেকে 99 ডাইরেক্টরি শাসন। সেই ডাইরেক্টরি শাসনের উচ্ছেদকে ঘটাচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। আমরা জানি নেপোলিয়ন বোনাপার্ট আসবে তার পরে চ্যাপ্টারে, এবং তিনি 1804 খ্রিস্টাব্দ অবধি কনসুলেট থাকছেন এবং কনসাল থাকছেন। তারপরে তিনি সম্রাট উপাধি গ্রহণ করছেন, যেটা দ্বিতীয় চ্যাপ্টারে আমরা দেখতে পাবো। আর এখানে বলে দিই, এই সন্ত্রাস শাসন গুরুত্বপূর্ণ খুব, যে ন্যাশনাল কনভেনশনের মধ্যে জেকোবিন দলের কয়েকজন নেতা সন্ত্রাসের শাসন চালায়, যেটা লাল সন্ত্রাস বলা হয়।
এই লাল সন্ত্রাসের সময়কাল বা সন্ত্রাস শাসনের সময়কাল কবে? 1793 2 থেকে 1794 27 জুলাই। এটা পড়ে কিন্তু পরীক্ষাতে অনেক সময় সন্ত্রাস শাসনের সময়কাল। এবং এই সন্ত্রাস শাসনের সময়কাল শেষ কবে হচ্ছে? 27 জুলাই। অর্থাৎ রোবসপিয়ারের মৃত্যু যবে হয়, অর্থাৎ 28 জুলাই। বন্দি করা হয়েছিল 27 জুলাই, রোবসপিয়ারকে মৃত্যু হয় 28 জুলাই। রোবসপিয়ারের মৃত্যুর পরেই এই সন্ত্রাস শাসন শেষ হয়। এবং এই রোবসপিয়ারের মৃত্যুকে আমরা ইতিহাসে বলি থার্মোডোরীয় প্রতিক্রিয়া। অর্থাৎ থার্মোডোরি একটা মাসের নাম, যেটা ফরাসি ক্যালেন্ডারের, সেই নামে এটা বলে। প্রতিক্রিয়া মানে রিয়েকশন, মানে রোবসপিয়ার যে হত্যাকাণ্ড চালাচ্ছিল তার একটা রিয়েকশন বলা যেতে পারে। এটা থার্মিডোরীয় মাসে হয়েছিল বলে এটা বলা হয় থার্মিডোরীয় রিয়েকশন বা থার্মিডোরীয় প্রতিক্রিয়া। তো এইটি হচ্ছে ফরাসি বিপ্লবের শর্ট। দেখে নাও, এরকম যদি শর্টের তোমাদের দরকার হয় তোমরা যোগাযোগ করবে নাম্বারের সাথে, ঠিক আছে? এগুলো দেখে নাও একবার ভালো করে। Ê,